আসলে কি আমরা যেরকম মানে সেই অটোগ্রাফ থেকে একটা জার্নি শুরু করেছি আমাদের অটোগ্রাফ, 22শে শ্রাবণ, কাকাবাবু সিরিজ, জাতিস্বর। অবভিয়াসলি আমাকে যদি হঠাৎ কোনো ডিরেক্টর, বিশেষ করে সৃজিত মুখার্জি ফোন করে বলেন যে আমি গুমনামি করতে চাই এবং এই অন্তর্ধান সুভাষ বোসের সেটাকে নিয়ে, যে কোনো শিল্পী, মানে আমার ধারণা যে যদি রবার্ট ডিনিরোকে বলা হতো তিনি এক্সাইটেড হয়ে যেতেন। তো আমি তো কে, তো সেখানে অবশ্যই আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম। কিন্তু এক্সাইটমেন্টে আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা তুই কী বলছিস, কি এরকম তুই ভাবনাটা ভেবেছিস কী করে, এই সমস্ত বললাম টললাম। সৃজিত তো যেদিন বলে তার পরের দিন থেকে কাজ করা শুরু করে দেয়, মানে অ্যাজ ইউজুয়াল নর্মালি সে কাজ করা শুরু করে দিল। কিন্তু কাজটা ও যেরকম ওর কাজ চালাচ্ছে, রিসার্চ, স্ক্রিপ্ট, ওর টিম নিয়ে মাঝে মাঝে আমায় ফোন করছে, মাঝে মাঝে রিসার্চ পাঠাচ্ছে, আমার রাত্রির ঘুমটা ততটাই কমতে শুরু করছে। কারণ আমি বুঝতে পারছি ও যতই গোলমুখ বলুক, যতই আমায় যায় বলুক, আমার ধারে কাছে আমি গুমনামিটা, ইয়েস গুমনামি তোকেও বলেছি, দেখ প্রথম দিন গুমনামিকে তোর হেল্প নিয়ে, মেকআপের হেল্প নিয়ে, কারণ এই মানুষটাকে তো কেউ দেখেননি বেশি দিন, সো ওনার চেহারাটা সামনে নেই। লালনের মতন আমি লালন করেছি, ওটাও ঠিক গৌতমদাকে বলেছিলাম আমি লালন হতে পারবো না, হবে হবে হবে, ওকেও বলেছি। কিন্তু গুমনামিটা না, আমি তবু একটা চেহারা দেওয়ার চেষ্টা করছিলাম। আই নো এটা আমি, কিন্তু সুভাষ বোস যেটা একটু আগে বললাম, যে মানে যাকে ক্যালেন্ডারে দেখি, আমি তো সুভাষ বোস নই, আমি সুভাষ বোস চেহারা নয়। সুভাষ বোস বেশ একটা লম্বা চওড়া, মানে একটা মানুষ ছিলেন যার একটা ওয়েট ছিলেন, ওজন ছিল, আর যার চেহারাটা চোখে ভাসে। কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জটা আর একটা, যে আমার চেহারাটাও তো মানুষের চোখে ভাসছে। মানে এই আমি ওকে বলেছিলাম যে আজ যদি আমি একটা থিয়েটার অ্যাক্টার, যাকে এখনো বেশি পর্দায় লোকে দেখে, আমারও তো 350 ছবি দেখে লোকে অ্যাটলিস্ট কোথাও প্রসেনজিতের চেহারাটা মুখে ভাসে, যেটা আমরা ভাঙতে পেরেছিলাম জাতিস্বর। অ্যাজ অ্যান অ্যাক্টার আমি বলছি, একদিকে গুমনামি, একদিকে সুভাষ বোস, সেটা আমি তো অবভিয়াসলি 100% কোনোদিন হতে পারবো না। কিন্তু এখন মানুষ যখন বলছেন যে না এটা প্রসেনজিৎ নয়, সেটার ক্রেডিটটা কিন্তু আমি অ্যাবসলিউটলি তোমাকে দিচ্ছি। মানে না, ক্রেডিটটা এটা দিচ্ছি, মানে ওই পুশটা না থাকলে কিন্তু আমি ফেটে যেতাম, মানে যে কোনো সময় আমি স্রোত হয়ে যেতাম, পারবো না, হবে না এরকম বলতাম না। ওটা পারসিস্ট আমি করেছি, ও ধৈর্যটা দেখিয়েছে প্রচুর, এবং আমার কোথাও একটা কনভিকশন ছিল ওর ছিল। আমার একটা সময়ের পরে আমি মানে ভয় পাচ্ছিলাম, বাট ইয়েস, সোমনাথ অসাধারণ কাজ করেছে। মানে সোমনাথ, মানে আমরা যেটা বারবার বলি না, যে আমি সবসময় বলি, এটা আমি বিশ্বাস করি, আমি আগেও বহুবার বলেছি, আমাদের কলকাতার টেকনিশিয়ানস, ডিরেক্টর, অ্যাক্টার্স, মানে এভরিথিং ইজ, মানে এখন আমরা বলতে পারি ভারতবর্ষের প্ল্যাটফর্মে গিয়ে কাজ করার মতন তারা ইকিউ। হ্যাঁ, মানে হয়তো আমাদের বাজেটটা কম, সেখানে সোমনাথ প্রুফ করলো। তো আজকে সারা ভারতবর্ষের লোক এটা দেখছেন, সারা ভারতবর্ষের লোক এটা টুইট করছেন, তারা কেউ প্রশ্ন করছেন না কিন্তু যে মেকআপটা কে করেছে। একদম, মানে এইটা আমার দোসরে হয়েছিল। আচ্ছা, আমি বলেছিলাম না, আমাকে মণিরত্নম স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি বিদেশ থেকে মেকআপ ম্যান আনিয়েছিলেন, এটাও কিন্তু তাই হবে। তো কত লোক জিজ্ঞেস করবে যে তুমি কি মেকআপ আর্টিস্ট বাইরের থেকে কাউকে আনিয়েছো, কিন্তু আমাদের কলকাতায় তৈরি হওয়া একজন অ্যাক্টর, কলকাতায় একজন মেকআপ ম্যান এবং কলকাতার রিসোর্স নিয়ে, এবং ওই গরমে আমরা আমার মনে আছে 45-46 ডিগ্রিতে শ্যুট করেছি, অত হিউমিড, অত গরম, তার মধ্যে একটা, মানে আমি না নর্মালি কোনোদিন কোনো শুটিংয়ে গিয়ে বলি না যে সৃজিত আমি আর পাচ্ছি না, কোনো দিন বলি না, ইউ নো মি, বাট আমি একটা সময় গিয়ে বলতাম, আরে আমি নিজেই পাচ্ছিলাম না, মানে আমার নিজেরও হয়েছে যে মানে এমন হিউমিডিটি, পুরো শরীর থেকে পুরো ডিহাইড্রেটেড হয়ে মানে অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু তার মধ্যেও আমরা শুটিং চালিয়ে গেছি, বিকজ অবভিয়াসলি আমাদের একটা খুব টাইট শিডিউল থাকে। এবং অলসো আমি যেটা বলছি যে লেটেক্সের তো একটা ওই যেটা পড়তে একটা স্কাল ক্যাপ গোছের যেভাবে আমরা করেছি, কোনো হাওয়া ঢোকে না। দিনের শেষে ঘাড়ের কাছে একটা খোপার মতো হয়ে যেত, সেই খোপার ভেতরে শুধু ঘাম, মানে ঘাম জমে আঁজলা জলের পরিমাণে একটা জিনিস জমে যেত, যেটা একটা এখানে একটা খোপার মতো জমে 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 হয়ে যেত, যেটা আমায় মুম্বাইতে কিন্তু দেখেছি। আই ওয়াজ শকড যে সারাদিন ওইটার ভেতরে এতটা ঘাম জমতে পারে। সো ম্যাসিভ একটা পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা গেছি। ছবির কাস্ট মুম্বাদা ছাড়া আছে অনির্বাণ ভট্টাচার্য, যে কিনা চন্দ্রচূড় ধর বলে একটি চরিত্রে অভিনয় করছে। এই চরিত্রটি গুমনামি বাবা থিওরিতে বিশ্বাসী, এবং মুখার্জি কমিশনের কাছে সাক্ষ্য যখন দিচ্ছে সে গুমনামি বাবার থিওরিকে ডিফেন্ড করছে। এছাড়া রয়েছেন মিস্টার পাল, যিনি কিনা
প্লেন ক্র্যাশ থিওরিতে বিশ্বাসী। এই রোলটি করেছেন বিপ্লব দাশগুপ্ত। তো এই অনির্বাণ এবং বিপ্লবদার কথোপকথন বা যুক্তির তর্ক বা আর্গুমেন্টস এবং বিতর্ক এবং কাউন্টার কোয়েশ্চেন্স থিওরিজ, এই নানাবিধ এই যে ক্ল্যাশ, এই কনফ্লিক্টটা ইন ফ্রন্ট অফ মুখার্জি কমিশন, সেটাই কিন্তু ছবিটির মূল বিষয়বস্তু। এবং সেখান থেকে দুটো থিওরির মধ্যে একটা আমরা ক্ল্যাশ দেখতে পাই। এবং অবভিয়াসলি আমরা রাশিয়ান থিওরিটা নিয়েও খানিকটা ব্রিফলি আলোচনা করি। আর এছাড়া আছে তনুশ্রী, যে কিনা অনির্বাণের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া যিনি খুব মানে গান্ধী করে যিনি খুব বিখ্যাত, সুরেন্দ্র রাজন, উনিও আছেন গান্ধীর ভূমিকায়। এবং রাজকাহিনীতে যিনি নেহেরু করেছিলেন, এবং আমার মনে আছে এই একতার কাপুরের যে সিরিজটা, তাতে যিনি নেহেরু করেছেন একই লোক, উনিও এখানে নেহেরু করেছেন। উনি তো শুনেছি অদ্ভুত যে মানে জামা কাপড় ওনার বানাতে হয় না, মানে উনি আসেন পুরোটাই।